টিচার। তো আমি আজকে ম্যাটার সম্পর্কে তোমাদের পড়াবো। তো প্রথমেই জেনে নিই ম্যাটার কাকে বলে। ম্যাটার কাকে বলে আমরা যদি প্রথমেই বলি তাহলে আমরা বলবো যে আমাদের চারিপাশে যা জিনিসপত্র আমরা দেখছি, যেমন ধরে নাও তোমরা এই যে মোবাইলে দেখছো কিংবা তোমরা ল্যাপটপে দেখছো, এগুলো ম্যাটার। তোমার সামনে গাছ, খাবার, চেয়ার, টেবিল, ফ্যান, সব কিছুই ম্যাটার। তাহলে আমরা জেনারেলি ম্যাটার কাকে বলবো? এনিথিং দ্যাট হ্যাজ মাস or occupy space is called matter. যে সমস্ত বস্তু যাদের মাস আছে এবং যারা স্পেস অকুপাই করে থাকে তাদেরকে আমরা ম্যাটার বলবো। কেউ আমরা ম্যাটার বলবো, কারণ তোমরা দেখেছো একটা বেলুনের মধ্যে যখন আমরা হাওয়া ভরি তখন বেলুনটা কি হয়? বেলুনটা ফুলে ওঠে, ভেতরে কি থাকে? হাওয়া থাকে। সেই হাওয়াটা একটা স্পেস নিয়ে থাকে, সেই জন্য এয়ারকেও আমরা ম্যাটার হিসেবে কাউন্ট করব। আর যদি বলি লাইট অ্যান্ড সাউন্ড, এরা কিন্তু কোনোরকমভাবে মেজারেবল নয় এবং এদেরকে আমরা ম্যাটার বলতে পারবো না, কারণ এরা স্পেস অকুপাই করেও থাকে না। এখানে যেমন দেখছি চেয়ার, কাপ, বুকস, ফ্রুটস, এগুলো সবই ম্যাটার। এবার জেনে নেওয়া যাক ম্যাটার কীভাবে তৈরি হয়। কম্পোজিশন অফ ম্যাটার। এখানে দেখো একটা ছবি আছে, এটা হলো সুগার বা চিনি। আমরা তো বাড়িতে সকলেই চিনি দেখেছি। চিনিগুলোকে যদি আমরা আরও ফাইনলি যদি আরও আমরা ভাঙি, তাহলে ছোটো 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 আরও এগুলো গুঁড়ো হয়ে যাবে। এই পার্টিগুলোকে যদি আমরা আরও ভাঙি তাহলে আমরা দেখতে পাবো মলিকিউল, এবং এই মলিকিউলসগুলোকে যদি আমরা আবারও ভাঙি তাহলে আমরা পাবো অ্যাটমস। দেখো এখানে কি বলা হয়েছে, দ্য স্মলেস্ট টাইনি পার্টিকেলস অফ এ সাবস্ট্যান্স আর কল্ড মলিকিউলস। তাহলে কোনো পার্টিকেলের, কোনো সাবস্ট্যান্সের সব থেকে ছোট পার্টিকেলগুলোকে বলবো মলিকিউলস। ঠিক আছে, এবং এই মলিকিউলসগুলোকে যদি আমরা আবার ডিভাইড করি, আবার যদি ভাঙি, তাহলে আমরা পাবো অ্যাটমস। তাহলে আমরা বলতেই পারি কোনো একটা ম্যাটারের মেন বস্তু কি? মেন হলো অ্যাটমস। এখানে দেখো কতগুলো অ্যাটমস আছে, এই অ্যাটমসগুলো জুড়ে তৈরি হবে মলিকিউলস, এবং এই মলিকিউলসগুলো থেকে তৈরি হবে ম্যাটার। অনেকগুলো অ্যাটমস নিয়ে তৈরি হবে মলিকিউলস, এবং অনেকগুলো মলিকিউলস নিয়ে তৈরি হবে ম্যাটার। ঠিক আছে, দেন হোয়াট ইজ অ্যাটমস অ্যান্ড হোয়াট ইজ মলিকিউল? যদি এখানে তো প্রশ্ন হয় তাহলে পুরো দ্য স্মলেস্ট টাইনি পার্টিকেলস অফ এ সাবস্ট্যান্স আর কল মলিকিউলস। এবং এই মলিকিউলসকে যদি আবার যদি ভাঙি, if the molecules of a substance is divided further, then we get the tinier particles called atoms. Okay, হল। এবার ম্যাটারের তো কম্পোজিশন জানলাম, ম্যাটারগুলো কী ভাগে কীরকমভাবে তৈরি হয় দেখি। ম্যাটার ক্যান বি ক্লাসিফাইড ইন টু গ্রুপস। কতগুলো? দুটো। কি? একটা হলো এলিমেন্টস, একটা হলো কম্পাউন্ডস। এলিমেন্টস কাদের বলছে? সাবস্ট্যান্সেস মেড আপ অফ সেম কাইন্ড অফ অ্যাটমস আর কল্ড এলিমেন্ট। তার মানে যেগুলো একই ধরনের অ্যাটম নিয়ে যে সাবস্ট্যান্সগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলছি এলিমেন্ট। এক্সাম্পল দেখো, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, তাই তো? এই যেখানে দেখো এখানে ফটো দেওয়া আছে, অক্সিজেন মলিকিউল, এটা একটা এলিমেন্ট বিকজ দেয়ার মলিকিউলস আর সেম, তাই তো? তাই বলা হয়েছে সাবস্ট্যান্সেস মেড আপ অফ সেম কাইন্ড অফ অ্যাটমস।
তাহলে এই দুটো সেম কাইন্ড অফ অ্যাটমস দিয়ে একটা মলিকিউল, অক্সিজেন মলিকিউল তৈরি হয়েছে। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো এলিমেন্টস। আর কম্পাউন্ড এলিমেন্টস কাদের বলছি? সাবস্ট্যান্সেস মেড আপ অফ ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস আর কল্ড কম্পাউন্ডস। এখানে কি বলছে? এক্সাম্পল সল্ট, সুগার, ওয়াটার। আমরা ওয়াটারের সংকেত কি জানি? H2O, তাই তো? একটা H থাকবে, সরি দুটো H থাকবে, একটা O থাকবে। এই যেখানে দুটো H আছে আর এই যে একটা O আছে, দেখো এটা দু ধরনের। যেখানে দুটো কিংবা তার অধিক, দুই বা তার অধিক, টু অর মোর দ্যান এলিমেন্টস সেখানে যেখানে ইউজ হবে, সেই মলিকিউলসগুলোকে, সেই সাবস্টেন্সগুলোকে আমরা কি বলবো? কম্পাউন্ড সাবস্টেন্স বলবো। Substances made up of a different types of atoms are called compound. এখানে যদি সল্ট বলি, সল্ট কি হয়? NaCl, সোডিয়াম অ্যান্ড ক্লোরিন। ঠিক আছে? এইভাবে যেখানে দুটোর বেশি অ্যাটমস না হয় সেটাকে কম্পাউন্ডস বলে, আর যেখানে একই ধরনের অ্যাটমস নিয়ে সাবস্টেন্স তৈরি হয় সেটাকে বলা হয় এলিমেন্টস। ওকে, এইবার কোনটা আমরা কি জানলাম? এলিমেন্টস জানলাম, কম্পাউন্ড জানলাম। এবার এই যে প্রত্যেকটা মলিকিউলস, প্রত্যেকটা অ্যাটমস যে একে অপরের সাথে থাকে, সেটা কিভাবে থাকে, তারা কিভাবে বাউন্ড থাকে, এটা পরে জানার জন্য আমরা কি পড়বো? এটা জানার জন্য আমরা পড়বো ইন্টারমলিকিউলার ডিস্টেন্স অ্যান্ড ইন্টারমলিকিউলার ফোর্স। ইন্টারমলিকুলার ডিস্টেন্স থেকে আমরা নামটা শুনেই বুঝতে পারছি তার মানে কি। তার মানে দুটো মলিকিউলের মধ্যে যে ডিস্টেন্স, তাকে আমরা কি বলছি? ইন্টারমলিকিউলার ডিস্টেন্স। তাই তো? এই যে এখানে একটা ফটো দেখো, দুটো মলিকিউলের মধ্যে ডিস্টেন্সকে আমরা কি বলছি? ইন্টারমলিকিউলার ডিস্টেন্স। এবং এই যে মলিকিউলগুলোকে বাউন্ড করে রেখেছে, যে ফোর্সটা, যে ফোর্সের জন্য বাউন্ড হয়ে আছে, সেই ফোর্সটাকে আমরা কি বলবো? ইন্টারমলিকিউলার ফোর্স। এখানে দেখো, the distance between the molecules of a substance is called intermolecular distance. এটা তো বুঝতেই পেরেছো। আর intermolecular force, the molecular force of a attraction between any two molecules of a substance is called intermolecular force. তাহলে দুটো মলিকিউলের মধ্যে তাদেরকে যে জুড়ে রাখতে যে ফোর্সটা লাগে তাকে বলা হয় ইন্টারমলিকিউলার ফোর্স। এখানে কি বলা আছে দেখো, ইফ ইন্টারমলিকুলার ফোর্স ইজ স্ট্রঙ্গার দেন দ্য ইন্টারমলিকুলার ডিস্টেন্স লেস অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে একটা জিনিস ভাবো, যদি কোনো কিছু, কোনো কোনো অ্যাটমসগুলো যদি খুব জোরে, মানে খুব বেশি ফোর্স দিয়ে জোড়া থাকে, তাহলে তাদের মধ্যেকার ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা কম হবে তো, তাই না? আর যদি তাদের মধ্যে ফোর্সটা ধীরে ধীরে কমে যায়, তাহলে কি হবে? তাদের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাবে। একটা টাইম আসবে যখন ইন্টারমলিকিউলার ফোর্সটা একদমই কম, তখন কি হবে? তখন যে মলিকিউলসগুলো সেগুলো মোটামুটি ফ্রিলি মুভ করতে পারবে। যেমন দেখো এখানে আছে সলিডসের ক্ষেত্রে কি হচ্ছে? সলিডসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্সটা খুব বেশি, তাই অ্যাটমসগুলোর মধ্যেকার ডিস্টেন্সটা খুব খুব কম, অ্যাটমসের ডিস্টেন্সটা খুব কম। এবার লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স একটু কম, সেক্ষেত্রে মলিকিউলসগুলো একটু ছাড়া ছাড়া। আর গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকিউলার ফোর্সটা একদমই কম, সেই জন্য গ্যাসের ক্ষেত্রে মলিকিউলসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা অনেক বেশি। ইন্টারমলিকিউলার ডিস্টেন্স অ্যান্ড ইন্টারমলিকিউলার ফোর্স আর ভাইস ভার্সা। ওকে, আচ্ছা, এবার তো ম্যাটার সম্পর্কে আমরা জানলাম। ম্যাটারকে আবার তাহলে এবার পড়বো স্টেটস অফ ম্যাটার। ম্যাটারগুলোকে আমরা কত রকম ভাবে ভাগ করতে পারি। এই যে এক্ষুনি বললাম অ্যাটমসের ইন্টারমলিকুলার ফোর্স অ্যান্ড ইন্টারমলিকুলার ডিস্টেন্স, এটার উপর বেসিস করেই ম্যাটারের স্টেটসগুলো ডিভাইড করা হয়েছে। কি বলা হয়েছে? ম্যাটার এক্সিস্ট অন আর্থ ইন 3 স্টেটস। তাই তো? জেনারেলি আমরা 3টে স্টেটে ম্যাটারকে দেখি, একটা হলো সলিড, একটা লিকুইড, আর একটা হলো
গ্যাস। বা চটপট করে বলো তো সলিডসের মধ্যে কি কি পড়বে? আমাদের চারপাশে যত সলিডস আছে সেগুলোর নামগুলো তাড়াতাড়ি করে বলে ফেলো। ঠিক আছে, তো আমি এখানে একটা ফটো রেখেছি, দেখো কাঠ, তাই না? আমাদের দরজা জানলা কাঠেরই তো হয় মেনলি। তো সলিডস এখানে কাঠ। লিকুইডের মিল্ক, তোমরা অনেকে হয়তো ভালোবাসো না মিল্ক, কিন্তু মিল্ক তো লিকুইড, তাই না? হ্যাঁ, ওয়াটারও হবে। অ্যান্ড গ্যাসিয়াস অর গ্যাস স্টেট, আমরা তো বিভিন্ন ধরনের গ্যাস দেখিয়েছি, এই হলো গ্যাস। আর আর আমরা যদি বলি কোনো একটা পদার্থের নাম বলো যার তিনটে স্টেটই বর্তমান বা তিনটে স্টেটই রয়েছে, সেগুলো তার সেক্ষেত্রে কি কিসের আমরা উদাহরণ দেব? H2O। H2O মানে জল, তাই তো? জলকে আমরা বরফ হিসেবেও পাই, জলকে আমরা লিকুইড হিসেবেও পাই, জলকে আবার আমরা ভেপার হিসেবেও পাই, তাই না? যেটাকে আমরা গ্যাস বলি। তাহলে এবার সলিড সম্পর্কে জানা যাক। সলিড কি? A solid is a substance that has fixed shape and fixed volume. তার মানে সলিড কি? যার ফিক্সড একটা শেপ থাকবে এবং ফিক্সড একটা ভলিউম থাকবে। তোমরা এখানে দেখো আমি একটা ফটো দিয়েছি, টেবিল, এখানে আইস রয়েছে, বুকস আছে, যেগুলো কি হয় একটা ডেফিনিট শেপ হয় এবং এদের ভলিউমও ডেফিনিট হয়, তাই তো? আর কি বলেছে? সলিডস আর মোস্টলি হার্ড অ্যান্ড রিজিড অ্যান্ড নট ইজিলি কম্প্রেসড। এটা তো ঠিকই, সলিডস কি হয়? হার্ড হয়, শক্ত হয় এবং রিজিড হয়, আর এগুলোকে কম্প্রেসেবল নয়, এগুলোকে চাপ চেপে এগুলোকে ছোট করা যায় না, সেই জন্য এদের বাউন্ডারিটাও ফিক্সড হয়। কি বলেছে? এক্সাম্পল বুকস অ্যান্ড আইস। এখানে আরেকটা কথা বলা হয়েছে, দেখো যে স্পঞ্জও কিন্তু সলিড, কিন্তু স্পঞ্জকে যদি আমরা স্কুইজ করি তাহলে স্পঞ্জ কিন্তু কিছুটা কম্প্রেসিবল হয়ে আবার ঠিক নিজের অবস্থাতে ফিরে আসে। এটা অন্য কারণের জন্য হয়, ভেতরে আরও কারণ আছে, কিন্তু জেনারেলি সলিডসের মধ্যে ইফ উই অ্যাপ্লাই ফোর্স উই ক্যান চেঞ্জ দ্য শেপ অফ সাম সলিডস লাইক স্পঞ্জ। ওকে, তাহলে জেনারেলি সলিডসের ফিক্সড শেপ এবং ফিক্সড ভলিউম হয়, অ্যান্ড সলিড খুব হার্ড হয়, রিজিড হয়, সলিডগুলোকে সলিড কম্প্রেসিবল নয় এবং এদের বাউন্ডারি ফিক্সড হয়। এবার অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস ইন সলিডসের মধ্যে মলিকিউলসগুলো কীভাবে থাকে সেটা জানার জন্য এবার আমাদের পড়তে হবে অ্যারেঞ্জমেন্ট, মলিকিউলসের অ্যারেঞ্জমেন্ট। তাহলে প্রথমেই জেনেছো সলিডস কি? সলিড হচ্ছে খুব শক্ত, রিজিড। তাহলে রিজিড, শক্ত এসব শুনেই, হার্ড এসব শুনেই তোমরা বুঝতে পারছো যে এদের মলিকিউলসগুলো খুব টাইটলি বাউন্ড হয়ে আছে। কিসের জন্য? কারণ এর ইন্টারমলিকুলার ফোর্স ভীষণ স্ট্রং। এখানে কি বলছে দেখো, ইন সলিডস দ্য ইন্টারমলিকুলার ফোর্স বিটুইন মলিকিউলস অফ সলিড ইজ স্ট্রঙ্গার। কারণ ইন্টারমলিকুলার ফোর্স ভীষণ শক্ত হওয়ার জন্য এর যে মলিকিউলসগুলো খুব শক্ত করে বেঁধে রয়েছে, তার ফলে কি হবে? তাদের ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা কি হবে? কম হবে। কারণ প্রথমেই আমরা বলেছি ইন্টারমলিকুলার ডিস্টেন্স কম হবে কখন? যখন ইন্টারমলিকুলার ফোর্স খুব বেশি হবে, তাই তো? Intermolecular distance between the molecules very less. Particles of solid can vibrate only their mean position. সলিডসের পার্টিকেলগুলো ভাইব্রেট করে নিজের মধ্যেই, মিন পজিশনের মধ্যে। পার্টিকেলস অফ সলিডস আর ক্লোজলি প্যাকড। প্রথমেই বলেছি এগুলো টাইটলি প্যাকড, কারণ এদের ইন্টারমলিকুলার ফোর্স খুব বেশি, অ্যান্ড নট ফ্রি টু মুভ ইনসাইড দ্য সলিড। এবং এগুলো মলিকিউলসগুলো সলিডের মধ্যে ঘুরে বেড়াতে পারে না। তাহলে কি পড়লাম? এগুলোর সলিডসের মলিকিউলসগুলো খুব টাইটলি বাউন্ড থাকে জাস্ট বিকজ অফ ইন্টারমলিকুলার ফোর্স ভীষণ স্ট্রং হয় এখানে, এবং ইন্টারমলিকুলার ডিস্টেন্স এখানে ভীষণ কম হয়, তাই তো? লেটস মুভ লিকুইডস।
লিকুইড কি? লিকুইড কোথায়? আমরা তো জল খাই, তাই না? জল আমাদের সব সময় লাগে, জল এক ধরনের লিকুইড। কি বলেছে দেখো, এ লিকুইড ইজ এ সাবস্ট্যান্স দ্যাট হ্যাজ এ ডেফিনিট ভলিউম বাট ডাজ নট হ্যাভ ডেফিনিট শেপ। তাই তো, এর একটা নির্দিষ্ট ভলিউম ঠিকই আছে, কিন্তু এর কি কোনো শেপ আছে? আমরা গ্লাসে জল দিচ্ছি, গ্লাসের শেপ নিচ্ছে। আমরা বাটিতে জল দিচ্ছি, বাটির শেপ নিচ্ছে। আমরা গামলাতে জল দিচ্ছি, গামলার শেপ নিচ্ছে। আমরা যদি ফ্লাক্সে রাখি, ফ্লাক্সের শেপ নিচ্ছে, তাই না? ইট ডাজন্ট হ্যাভ ডেফিনিট শেপ। ভলিউম আছে। ভলিউম অফ সার্টেন অ্যামাউন্ট অফ লিকুইড ক্যান বি মেজার্ড। তাই তো, মেজার করা যায়। বাট ইট শেপ ডিপেন্ডস অন দ্য কন্টেনার ইট ইজ কেপ্ট। যে কন্টেনারটাতে আছে সেই কন্টেনারের শেপ এটা ধারণ করে নেয়। ইট মিনস দ্যাট ইট ডাজন্ট হ্যাভ definite shape. Liquid takes the shape of container. Liquid not hard. Ready? আমরা জানি liquid hard নয় and not rigid like solids. Molecules in liquids can move independently. Independently এর molecules গুলো move করে। As a result, liquids can flow. যেহেতু এর molecules গুলো independently move করে, সেই জন্য এটা ফ্লো করতে পারে। আর লিকুইডকে যদি আমি কম্প্রেস করি, তাহলে লিকুইড কম্প্রেসেবল হয়। যেমন আমি যদি জলকে ফ্রিজারে রাখি, তাহলে বরফে পরিণত হবে তো, তাই না? সেটাই বলেছে। অ্যারেঞ্জমেন্ট এবার বলি। অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস ইন লিকুইডস। লিকুইডের ক্ষেত্রে মলিকিউলস অ্যারেঞ্জমেন্টগুলো কেমন হয়? লিকুইড কি হয়? সলিডের মতো শক্ত হয় না, তাই এর ইন্টারমলিকুলার ফোর্সটা একটু কম হয় সলিডের তুলনায়। এবং ইন্টারমলিকুলার ফোর্স কম হলে কি বেশি হবে? ইন্টারমলিকুলার ডিস্টেন্স বেশি হবে, তাই না? কি বলেছে দেখো, ইন লিকুইডস দ্য ইন্টারমলিকুলার ফোর্স বিটুইন টু মলিকিউলস ইজ উইকার দ্যান সলিডস। সলিডের ক্ষেত্রে টাইট ছিল, এক্ষেত্রে একটু কম, হালকা। সেক্ষেত্রে ইন্টারমলিকুলার ডিস্টেন্স ইন লিকুইড ইজ মোর দ্যান দ্যাট ইন সলিডস। ইন্টারমলিকুলার ডিস্টেন্স এখানে একটু বেশি হবে সলিডসের তুলনায়। The molecules are loosely bound than in solids. Molecules গুলো loosely bound, obviously loosely bound জন্যই তো ফোর্সটা কম সলিডসের তুলনায়, এবং তার জন্য ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা বেশি। Liquids are not hard or rigid like solids. সলিডসের মতো হার্ড এবং রিজিড নয়। Liquids can flow from higher to low level. এই যে মলিকিউলসগুলো ডিস্টেন্স মেনটেন করছে, একটা ইন্টারমলিকুলার ডিস্টেন্স একটু বেশি, সেই জন্য মলিকিউলসগুলো ফ্লো করতে পারে। এবার চলে আসি গ্যাস। গ্যাসের ক্ষেত্রে কি হবে? গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ভলিউমও থাকবে না, নির্দিষ্ট কোনো শেপও থাকবে না। গ্যাস কি হয়? ফ্রিলি মুভ করতে হবে। এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। গ্যাসের ক্ষেত্রে গ্যাস ফ্রিলি মুভ করতে পারে, অ্যান্ড গ্যাস আর হাইলি কম্প্রেসেবল, তাই না? গ্যাসের নির্দিষ্ট কোনো শেপ থাকে না, আমরা জানি। গ্যাসের নির্দিষ্ট ভলিউম থাকবে না, কারণ আমরা যদি একটা ধূপকাঠি কোনো একটা ঘরের কোণে ছাড়ি, তাহলে গোটা বাড়ি মোটামুটি গন্ধ যতটা দূর সম্ভব এটা ছড়াতে পারে ছড়িয়ে যায়, কারণ এটা ফ্রিলি মুভ করছে। অ্যান্ড কম্প্রেসিবল, আমরা যদি ভেপারকে সংরক্ষণ করে রাখি, সেটা লিকুইডসে পরিণত হবে। লিকুইডসটা আবার কিসে পরিণত হবে? আবার বরফে পরিণত হবে বা আইসে পরিণত হবে। তো সেক্ষেত্রে এটা গ্যাস ইজ হাইলি কম্প্রেসিবল। তাহলে এখানকার মলিকিউলসের অ্যারেঞ্জমেন্টটা পড়িনি। কি বলছে এখানকার মলিকিউলের অ্যারেঞ্জমেন্টটা? সলিডসের ক্ষেত্রে কি হচ্ছিল? সলিডসের ক্ষেত্রে হচ্ছিল যে মলিকুলার অ্যারেঞ্জমেন্ট, ইন্টারমলিকুলার ফোর্সটা খুব বেশি ছিল, তাই তারা টাইটলি বাউন্ড ছিল। আর লিকুইডের ক্ষেত্রে কি ছিল? ইন্টারমলিকুলার ফোর্সটা একটু কম ছিল, তাই তারা লুজলি বাউন্ড ছিল। আর গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? দেয়ার ইন্টারমলিকুলার ফোর্স বিটুইন দ্য মলিকুলস ইজ ভেরি উইক। যদি ভেরি উইক হয়, তাহলে তাদের মধ্যেকার
ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা কি হবে, ভেরি ফার হবে, তাহলে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাবে। যদি কম্পেয়ার করি লিকুইড আর গ্যাসের থেকে, দে ক্যান মুভ ফ্রিলি, তারা মুভ, সেই জন্য এরা ফ্রিলি মুভ করতে পারে। অ্যান্ড দ্য মলিকিউলস ইন গ্যাস আর লুজলি প্যাকড ইন দ্য সলিডস অ্যান্ড লিকুইডস, লুজলি প্যাক থাকে যার জন্য ইন্টারমলিকুলার ফোর্স কম এবং ইন্টারমলিকুলার ডিস্টেন্স অনেক বেশি, আর এই জন্য যেদিকে খুশি যতদূর পর্যন্ত পারে গ্যাস মুভ করতে পারে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, আবার পরের ক্লাসে দেখা হবে।